আমি নিজেই মা ছাড়া থেকেছি। আমি জানি মা ছেড়ে থাকার যন্ত্রণা কেমন, সমাজটা কতটা ভয়ঙ্কর হয়। অথচ আমি কিনা আরেকটা বাচ্চার মা ছাড়া থাকার কারণ হতে যাচ্ছিলাম আপাই। ওহির হেয়ালি কথায় ভ্রু দুটি কুঞ্চিত হলো বাকি দুজনের। চিত্রা বলল। এই ছোট আপা কি বলছো? চাঁদনি বলল। পাগল হলি? ওহি দুই হাতের আজলে মুখ ঢেকে কাঁদে, অস্পষ্ট স্বরে বলে। আপাই, আমার নিজেকে এত ছোট লাগছে জানো, এত ঘৃণা লাগছে নিজের প্রতি। চাঁদনি আর চিত্রা ঘাঁটায় না ওহিকে। ওহি নিজেই অস্পষ্ট স্বরে বলতে থাকে। হুমুর কথা মনে আছে? রেস্টুরেন্টে আমি আর চিত্রা আইসক্রিম নিয়ে যে ঝামেলা করলাম লোকটার সাথে, মনে আছে? চিত্রা ও চাঁদনি দুজনেই মাথা নাড়ায়। ওহি দৃষ্টি রাখে জানালার বাহিরে, হতাশ কণ্ঠে বলে। হুমুর পাপার নাম নওশাদ, বেশ ভদ্রলোক। রেস্টুরেন্টের পরেও আমার তাদের সাথে যোগাযোগ হয়েছিল অনেকবার। যোগাযোগও গাঢ় হয়। হুমু বাচ্চাটাকে দেখলেই কেমন জানি নিজের ছোটবেলার কথা মনে পড়ে যেত। তাই বোধ হয় আমি ওর প্রতি ঝুঁকে পড়েছিলাম। কিন্তু আমার উচিত হয়নি আপাই, আমার মোটেও ঝুঁকে পড়া উচিত হয়নি। হয়েছে কি সেটা তো বলবি। তুই কি নশাদকে পছন্দ করিস? চাঁদনি স্বচ্ছ প্রশ্নে ওহিয়ে গাড় গুড়িয়ে থাকায় তার চোখ আবারও অশ্রুতে টলমল করে। চোখ দেখেই বোঝা যায় তার ভেতরটা আঘম যন্ত্রণায় ফেটে পড়ছে। চাঁদনির মায়া হয় এই যন্ত্রণা ভাষা যে তার বড় পরিচিত। সে ওহিকে দুহাতে আবারও আগলে ধরে, আদুরে কণ্ঠে বলে। তুই ওকে পছন্দ করিস? ওহি সময় নেয়, ভারী কণ্ঠে বলে। আপাই নওশাদ বিবাহিত এবং হুমুর মায়ের সঙ্গে তার বৈবাহিক অবস্থা নাকি ভালোই ছিল। কিন্তু আমি তাদের মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে নাকি তাদের সংসারটা নষ্ট করে দিয়েছি। বিশ্বাস করো আপাই, আমি ভাবতাম নওশাদ হুমুর চাচা হবেন। হুমুর বাবা কখনো হুমুর মায়ের কথা বলেনি। আমি ভাবতাম হুমুকে এত আদর করে বলেই হয়তো তার চাচাকে সে পাপা ডাকে। আমার উচিত হয়নি আপা, ভালো করে না জেনে একটা মানুষের সাথে মিশে যাওয়া। সেই দিনের আমার জন্মদাত্রীর সাথে আজকের আমার কোনো তফাতই রইল না। আমরা দুইজনই একটা বাচ্চার শৈশব নষ্ট করার খেলায় অংশগ্রহণ করেছি। কিন্তু তুমি তো জানো আপা, আমি এত খারাপ নই। আমি হুমুকে এই যন্ত্রণার মাঝে যেতে দিতে পারি না। তাই আমি আমার সেই মায়ের কাছে চলে যাব, যার কাছে আমার কোনো মূল্যই ছিল না কোনোদিন। আমি চলে গেলেই সব দিক থেকে মঙ্গল, সব দিক থেকে। কথাটা বলেই ছুটে গেল ওহি। তার চোখের সামনে ভাসছে পরশুদিনের সেই কঠিন দৃশ্যটুকু, যখন হুমুর মা তার সামনে হাত জোর করে কাঁদছিল, তার সংসার ভিক্ষে চাচ্ছিল। ওহি নিজেকে তখন এত বেশি পরিমাণ ছোট লেগেছিল, শেষমেশ সে কিনা একটা নারীর সংসারে কাল হয়ে দাঁড়ালো। এই শহরে থাকলে নওশাদ হয়তো তাকে দেখবে এবং সংসার ভাঙতে চাইবে, এর চেয়ে চলে যাওয়াই ভালো তার। সে দূরে চলে গেল, নিশ্চয় নওশাদ থেমে যাবে। ওহির বুকের ভেতরটা কেমন ফেটে যাচ্ছে। শেষমেশ এত বুদ্ধিমতী মেয়েটাও মানুষ চিনতে ভুল করলো, এমনভাবে ঠকলো। চিত্রা ও চাঁদনি হতবম্ব। চাঁদনি তো প্রায় বসেই পড়ল বিছানাতে। চারিদিকে ভাঙনের সুরগুলো কেমন করুণ স্বরে বেজে উঠল। তার ভেতরে একটা প্রশ্নই কেবল প্রতিধ্বনিত হলো। কেন আমরা সব সময় ভুল মানুষকে ভালোবাসি? কেন আমরা যাদের ভালোবাসি তাদের পাই না? উত্তর মেলে না প্রশ্নের। তবে চাঁদনির চোখে জলজল করে আজ সন্ধ্যাবেলার চিঠি। মৃন্ময় তার পা জড়িয়ে কেমন বাচ্চাদের মতো কেঁদেছিল, কেমন আকুতি মিকুতি করছিল তার যাওয়ার জন্য। অথচ চাঁদনি থাকলো না। এই যে মৃন্ময় তো মানুষকে ভালোবাসলো যেমন করে চাঁদনি ওহি, আমজাদ কিংবা অবনী বেগম ভালোবেসেছে। ভুল মানুষকে ভালোবাসার শান্তি যে নিরট যন্ত্রণা। ভেতরটা পুড়ে ছাই হয়ে যাবে, অথচ দেখার কেউ থাকবে না। একটি গাঢ় ব্যথাময় উত্তপ্ত দুপুর মাথার উপর তেজস্বিনী রূপ ধারণ করেছে। অকল্যাণের ডাক নিয়ে কাক গাইছে করুণ সুরে। চিত্রাদের খাবার টেবিল আজ আনন্দ শূন্য। প্লেটগুলো পড়ে আছে অযত্নে। ড্রয়িং রুমে উপস্থিত সকলে।
প্রস্থানের সময় নিকটে ব্যথাদের তীব্র হামাগুড়ি, ভেতর ভেতর যন্ত্রণারা ছটফটিয়ে মরছে, কিন্তু উপর উপর সবাই শক্ত। ওহিকে নিতে এসেছে তার জন্মদাত্রী ভদ্রমহিলার মুখে হাসির কমতি নেই। প্রথমে ওহিরা বের হবে, তারপর চাঁদনিকে দিয়ে আসতে হবে সকলে এয়ারপোর্টে। ওহির ব্যাগ গোছানো শেষ, বিদায়ের সময় হয়ে গেছে, সবার মুখ ভার। কেউ কেউ কাঁদছে, চিত্রা আর চেরি তো বেশ শব্দ করেই কাঁদছে। চেরি তো কতক্ষণ হাওমাও করে কেঁদে বায়না করছে আপাকে সে যেতে দিবে না, কিন্তু আপার মন যে বড় পাথর হয়ে গিয়েছে, সে যেন ঠিক করে ফেলছে চলে যাবে। আপার কঠিন অবয়ব দেখে বাচ্চাটা বুঝতে পারে তার আপা আর থাকবে না, কোনো পিছুটান তার আপাকে রাখতে পারবে না। ওহি একে একে সকলের কাছ থেকে বিদায় নেয়। কেউ তাকে ঝাপটে ধরে কাঁদে, কেউ বা কান্না লুকিয়ে প্রার্থনা করে তার সুখী জীবনের। তা শুনে মনে মনে হাসে ওহি। যেই সুখী জীবনকে সে দাফন দিয়ে যাচ্ছে তা যে আর ফিরে আসবে না। সকলের কাছ থেকে বিদায় নিলেও সে বিদায় নেয় না অবনী বেগমের কাছ থেকে। অবনী বেগম ফ্যাল ফ্যাল নয়নে তাকিয়ে দেখে ওহিকে। এ বাড়িতে যখন সে বউ হয়ে এলো তখন তার বয়স মাত্র 16, আর ওহির বয়স মাত্র 8। মাত্র কয়েক বছরের ছোট বড় তারা। তার বিয়েটা সাদামাটাভাবেই হয়। তার বরের দ্বিতীয় বিয়ে কিনা। বাড়িতে যখন পা রাখলো দেখলো এই গোলগাল ছোট্ট মেয়েটা দূরে দাঁড়িয়ে পর্দার আড়াল থেকে তাকে দেখছে। অবনী বেগমেও দেখলো বাচ্চাটাকে লুকিয়ে চুকিয়ে আর চোখে। তাদের প্রথম সাক্ষাৎ হলো গোপনে গোপনে, এরপর দেখা হলো পরদিনের। তার শাশুড়ি ওহিকে কোথা থেকে টেনে আনলেন যেন, এনেই অবনী বেগমের ছোট হাতের মুঠোয় ওহিকে ছোট হাতটা রেখে বললেন, ধরো তোমার মাইয়া, ওহি ওর নাম। ও যেন কোনোদিনও দুঃখ না করতে পারে যে ওর মা নেই। তুমি ওর মা, কেমন? অবনী বেগম তখনও সংসার বুঝতো না, সন্তান বুঝতো না, দায়িত্ব বুঝতো না। ফ্রক পরা ছেড়ে তখন সে 3 পিস পরেনি, কিন্তু তার আগে তার কাঁধে অর্ধবয়সী এক বাচ্চার ভার এসে পড়ল। কানামাছি খেলা বয়সে তার সাথে কানামাছি খেলল তার ভাগ্য। কিন্তু ছোট অবনী বেগমের মাথায় এতটুকু গেঁথে গেল যে সে একজন মা। এরপর থেকে উড়নচণ্ডী অবনী বেগম হয়ে উঠলেন দায়িত্বশীল একজন। নিজেও তখন বড় হচ্ছেন ধীরে ধীরে। তার সাথে বড় হচ্ছিল তার সন্তান। মা মেয়ের একসাথে বড় হওয়ার ব্যাপারটা তার কাছে ছিল কৌতূহলোদ্দীপক কিছু, কিন্তু ওহির কাছে পুরোটাই ছিল বিরক্তিকর, অসহ্যকর। অবনী বেগম কখনো যত্নের ত্রুটি রাখেননি, সদা সে ছিল সচেষ্ট। তার দায়িত্বে কিংবা ভালোবাসায় কখনো হেলাফেলা করেননি, তবুও এই সংসার তাকে আপন করতে পারেনি। সে যেই শূন্যস্থান পূর্ণ করতে এসেছিল সেই শূন্যস্থান তাকে বিরাট ক্ষত বানিয়েই রেখে দিয়েছিল। স্বামীর আদর পায়নি, সন্তানের ভালোবাসা পায়নি, তবুও ছোট হাতে সবটা সামলে গেছে বছরের পর বছর। কিন্তু সে আজ অনুভব করছে সেদিন পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা ওহির সাথে তার যে গোপনে গোপনে দূরত্ব ছিল, আজও তা দূরত্বই রয়ে গেল। কাছে আসার গল্প হতে আর পারল না। অবনী বেগম হতাশ হলেন। এ জগতে ভালোবাসার পর আর কোনো বাঁধনই নেই যা কাউকে আটকে রাখতে পারে। থাকলে হয়তো অবনী বেগম সেই বাঁধনে বাঁধত ওহিকে। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো, বাঁচতে ওহির প্রস্থানের ঘণ্টা। পিছে রাখলো গোটা সওদাগর পরিবারের। এগিয়ে গেল সে অযাচিত গন্তব্যের পথে। সবটুকু ভালো থাকার পিছনে ফেলে চলে যাচ্ছে সে। আবার কখনো নিশ্চয় আসবে এই পরিচিত দালানে, প্রিয় সুখ কুড়িয়ে নিতে। হয়তো আসবে। চেরি ও চিত্রাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে চাঁদনি। দুটো মেয়ে কাঁদতে কাঁদতে পাগল প্রায়। চাঁদনিও ভেতরটা ভেঙে চুরে ধ্বংসস্তূপ, কিছু বাহিরে তো তবুও অটল। সবাই যদি ভেঙে যায় তবে ভরসা হবে কে? আমজাদ সওদাগর বসে পড়লেন পাশের সোফায়। তার মনে পড়ে অতীত। ছোটবেলা ওহি ছিল ডানপিটে স্বভাবের। বাড়ির একোণ থেকে ওকোণ ছুটে বেড়াতো কেবল, ডানা ঝাপটে উড়ে বেড়াতো চঞ্চল পাখির ন্যায়। কিন্তু হুট করে তার সদ্য গজানো ডানাটা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে তার জন্ম দেয়নি। এরপর মেয়েটার উঠতে পারেনি। মায়ের এমন চলে যাওয়াটা ছোট্ট ওহির মস্তিষ্কে ভয়ঙ্কর গা হয়ে রইল। মেয়েটা প্রায় অসুস্থ হয়ে পড়ত। আমজাদ সওদাগর মেয়ের চিন্তায় যখন দিশেহারা, তখন সবাই বলল ওহির এক যা মা প্রয়োজন।
আমজাদ সওদাগর দিকভ্রান্ত হয়ে সে কথাও রাখলেন। নিজের প্রথম স্ত্রীকে অনেক ভালোবাসা সত্ত্বেও সে তার হৃদয় মাঝে মাটি দিলেন। মায়ের জোড়াজুড়িতে একটা অল্প বয়সী মেয়ে বিয়ে করলেন। যদিও সে অবনী বেগমের বিয়ের দিন দেখেছিল, এর আগে দেখলে নিশ্চয়ই সে বিয়েটা করতো না। অবনী বেগমের এই অপরিপক্ক বয়সটায় আমজাদ সওদাগরের গলায় কাটা হয়ে থেকে গেল। তার মেয়ের মা প্রয়োজন বলেই সে বিয়েটা করছিল, অথচ অবনী বেগম ছিল সদ্য কিশোরী। এই সদ্য কিশোরী কি নিজের বয়সের অর্ধেক বয়সী মেয়ের মা হতে পারবে? এমন একটা ভাবনায় সে তার ভেতর বিতৃষ্ণায় ভরে উঠেছিল, আর সেজন্য সে অবনী বেগমকে মানতে পারলেন না। আর তবুও সংসার করতে গেলেন। তার উপর দেখলেন তার মেয়ে নতুন মা আসার পর আরও দূরে সরে গিয়েছে, সেটাও মানতে পারলেন না আমজাদ সওদাগর। আর এই সবটুকু দায়ভার গিয়ে পড়ল অবনী বেগমের উপর। যদিও ধীরে ধীরে সে উপলব্ধি করছিল অবনী বেগম একজন দারুণ চমৎকার মা, কিন্তু তবুও দৃষ্টিতে যে দূরত্ব তৈরি হয়েছিল তার ঘোচাতে পারেননি তিনি। আমজাদ সওদাগরের ভেতর অনুশোচনায় গড় বাঁধল। সে ভুল করে ফেলেছে, বিরাট ভুল। ছোট্ট ওহির ডানাটা যিনি নির্মমভাবে ছিঁড়ে ফেলেছিল, তার কাছে সে বড় ওহিকে সমর্পণ করে দিল। অথচ যিনি ওহির ছেঁড়া ডানাকে বহু বছর যাবৎ যত্ন করে আবার সুনিপুণ করতে চাইল, তাকে কোনো দামই দিল না সে। আজকের অনুশোচনাটা যে বড় দেরিতে হলো, এখন যে আর কিছুই করার নেই। সে আটকালো, ওহিটা হয়তো থেকে যেত। অথচ তিনি কিভাবে এতটা পাষাণ হয়ে মেয়েটাকে যেতে দিল? আফসোসে পুড়তে লাগলেন তিনি। কিন্তু বড় দেরি হয়ে গেল যে। এখন আর আফসোস করার উপায় নেই। মানুষ বরাবর ভুল সময়ে এসে আফসোসটা করে। ওহির ঘরের বারান্দা দিয়ে তাকিয়ে রইল অবনী বেগমের নির্বিশেষ। যতক্ষণ না ওহিদের গাড়ি অদৃশ্য হলো, ঠিক ততক্ষণ বৈরী বাতাস বয়ে গেল জানালার অবগুঞ্জনগুলো কাঁপিয়ে। তার তালে অবনী বেগম চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ার নীরব অশ্রুবিন্দু। ঠিক তখনই অবনী বেগমের চোখ গেল বারান্দার সাথে লাগোয়া বুক শেলফের একটি রঙিন কাগজে। কলমদানি দিয়ে যেটাকে আটকে রাখা হয়েছে, দেখতে প্রায় চিঠির মতন। অবনী বেগমের ভ্রু কুঞ্চিত হলো, ছুটে গিয়ে কমলা রঙের কাগজটা হাতের ভাঁজে মেলে ধরল। পুরো কাগজ জুড়ে জ্বলজ্বল করছে ওহির লেখা। প্রিয় মা বলছি বলে অবাক হচ্ছেন নিশ্চয়ই। এতগুলো বছর কেবল এই একটা ডাক শোনার জন্যই তো আপনি আপনার সকল ধ্যান জ্ঞান সমর্পণ করেছিলেন আমার ভালো থাকায়। তাই আমাদের সম্পর্কের আরম্ভে আপনি আমার কেউ না হলেও শেষ বেলায় কেবল আপনি আমার মা হয়ে থাকবেন। সেই ছোট্টবেলায় বাবা যখন আমার জন্য মা নিয়ে এলেন, তখন আমার কেবল চারপাশের মানুষের বলা একটা কথাই মাথায় ঘুরতো, আপনি আমার সৎ মা, আর সৎ মা কখনো আপন হয় না। সেই কথা থেকেই আমি আপনাকে আমার রূপকথার গল্পের রাক্ষসী ভাবতাম, আর সে থেকেই আমাদের দূরে যাওয়া। কিন্তু দিন অতিবাহিত হতে লাগলো ঋতুর প্রয়োজনে, আর আমিও অনুভব করলাম আপনি আমার রূপকথার গল্পের রাক্ষসী না, বরং নির্মাতা। আমি দেখেছি খুব সূক্ষ্মভাবে আপনি সৎ মা থেকে মা হয়ে ওঠার চেষ্টা করছেন। আমার জ্বর হলে আপনার চেয়ে বেশি বিচলিত হতে কাউকে দেখিনি। আমি একবেলা কম খেলে সে একবেলা আপনাকে উপোস থাকতে দেখেছি। আমি রাত জেগে পড়ার সময় খেয়াল করতাম দরজার আড়ালে একটি প্রাণ নির্ঘুম রাত কাটিয়েছে। আমি ঘুমিয়ে গেলে আমার বেখেয়ালি ঘরটা আপনি সাজিয়ে রাখতেন। এই যে আপনার মা হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা আমি ঠিকই দেখেছি। চেরি আপনার রক্তের সন্তান হয়েও আপনার কাছে প্রাধান্য পাইনি, অথচ আপনার কাছে প্রাধান্য পেয়েছিলাম আমি। কারণ আমাকে যে আপনি আপনার আত্মার সন্তান ভেবে নিয়েছিলেন। আমার 16 বছর থেকে 30 বছরের জীবনে এই মা হয়ে ওঠার গল্প ভীষণ যত্নের। তাই শেষ বেলায় বলে যাচ্ছি,
মা, তোমাকে আমি ভীষণ ভালোবাসি। আমার মাহীন জীবনে মা হয়ে আসার জন্য তোমাকে আজীবন কৃতজ্ঞতা। ভালো থেকো মা, ভালো থেকো। হয়তো কোনো দিন এক বিষণ্ণ ঋতুতে আমাদের দেখা হবে। সেই দিন আমি পর্দার আড়ালে লুকাবো না, আর তুমিও গোপনে তাকাবে না। সেই দিন আমাদের সাক্ষাৎ হবে প্রকাশ্যে, এবং আমাদের গল্প হবে নিকটে। মা, তোমাকে ভীষণ মনে পড়বে আমার, ভীষণ ভীষণ মনে পড়বে। আমার নির্ঘুম রাতগুলাতে আর কেউই সঙ্গী হবে না। ভাবলেই জানো আমার কত কান্না পায়। তবুও ভাগ্য তো মানতেই হবে, তাই না বলো? তবে আমার যে ভাগ্যে তুমি ছিলে, সেই ভাগ্যের প্রতি আমার আর কোনো অভিযোগ নেই। ভালো থেকো মা, ভালোবাসাতে থাকবে। তোমার মেয়ে এই যন্ত্রণাময় যন্ত্রের শহর থেকে পালিয়ে যাচ্ছে মা, পালিয়ে যাচ্ছে। ইতি, তোমার চন্দন কাঠ। আমি জানি তুমি সেই ছোট্টবেলায় আমাকে দেখেই নাম দিয়েছিলে চন্দন কাঠ, যে শক্ত এবং দামি। চিঠিটুকু পড়তে পড়তে অবনী বেগমের চোখ ঝাপসা হলো। ভেতর থেকে বেরিয়ে এলো দমফাটা কান্না। অপরদিকে দামি গাড়ি জানালার ফাঁক গলিয়ে একটি মেয়ে তাকিয়ে আছে সুদূরে। যতক্ষণ পর্যন্ত তার মা দেখা যায়, সে ঠিক ততক্ষণ পর্যন্তই তাকিয়ে রইল। সে জানে তার বিরহে এই সুখী শহরের একজন মানুষ রোজ কাঁদবে, আর সে কেউ না, তার মা, তার আত্মার মা। সওদাগর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে নওশাদ। তার কোলে ছোট হুমুর বারবার আদো কণ্ঠে বায়না করছে আইসক্রিম আন্টিকে দেখার জন্য। নওশাদের মন ভালো নেই। কয়েকদিন যাবৎ ওহিটা কেমন যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল। কেন এমন করলো সে ভেবে পায় না। তন্নাদ্দেই সশব্দে বেজে উঠল নওশাদের ফোন। দুপুরে উত্তপ্ত রোদমাখা মাথায় নিয়ে ফোন ধরল নওশাদ। বিরক্ত ছুঁড়ে ফোনের অপর পাশের মানুষটাকে বলল, কল করছেন কেন আপনি? আপনার কি লজ্জা শরম হবে না নাকি ভাবি? যতই বলি কল করবেন না আপনি ততই জ্বালান। অপর পাশের সুন্দরী রমণী হাসল, বলল, বিপরীত পক্ষের কথায় ঘৃণায় তেতো হয় নওশাদের অন্তর। প্রায় ঘৃণা ছুঁড়েই বলে, আপনার লজ্জা হয় না ভাবি এসব বলতে? আমার ভাই মারা যেতে আপনি নিজে এই ছোট মেয়েটার দায়িত্ব ঝেড়ে ফেলেন। এই ছোট্ট হুমুকে আমরা মানুষ করেছি, আর আপনি কি না আমাকে বিয়ে করতে লেগে পড়েছেন? ছি, আপনি নোংরা মহিলা। কথাটা বলেই ফোনটা কাটল নওশাদ। তন্নাদ্দেই সওদাগর বাড়ি দারোয়ান জানলো কি ওহি কিছুক্ষণ আগেই বাড়ি ছেড়ে চলে গিয়েছে, আর এই শহরে ফিরবে না কখনো। নওশাদ যেন হতবিহ্বল। মেয়েটা এভাবে ভালোবাসা জন্মিয়ে ছেড়ে গেল, ঠকালো শেষমেশ। অথচ কেউ জানল না প্রেমের উত্তাপে ঝলসে গেছে একটি সদ্য গজানো ভালোবাসার চারাগাছ।